আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সি ফাইন্যান্স সেকেন্ড পেপারের সর্বপ্রথম ক্লাসে। সর্বপ্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। আমাদের যখন এরকম একটা দেওয়া থাকে প্রত্যেকটা ক্লাসের শুরুতে, আমরা এইখানে দেখব অধ্যায়ের নাম এবং এইখানে দেখব আলোচ্য বিষয়। আমরা পার্টিকুলার যে ক্লাসটি করব সেই ক্লাসের টপিকটি এই আলোচ্য বিষয় থাকবে এবং অধ্যায়ের নাম এখানে থাকবে। আমাদের দেখা যাবে এই অধ্যায় মোট ধরে নিচ্ছি 12টা ক্লাস। তো এই সব ক্লাসের শুরুতে এই লাইনটা ফিক্স থাকবে, জাস্ট চেঞ্জ হবে কি এই লাইনটুকু নিচের এখানে আমাদের আজকে ক্লাসের টপিক কি সেটা লেখা থাকবে। সো আজকে আমাদের ক্লাসের যে টপিক বা বিষয়বস্তু সেটা হলো ব্যাংক শব্দের অর্থ, উৎপত্তি এবং ব্যাংকের উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস। তো হোয়াট ইজ ব্যাংক? আমরা ব্যাংকে আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে যে একটা প্রতিষ্ঠান যেখানে আমরা অর্থ জমা দিতে পারি, অর্থ সেখান থেকে উত্তোলন করতে পারি, ঋণ নিতে পারি, আরো অনেক রকম কাজ করতে পারি। সো একটা মোটামুটি আইডিয়া আমাদের কাছে ভালো মতন আছে, কিন্তু ব্যাংক কি এইটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে জানবো। আমরা আজকের ক্লাসে এই ব্যাংক শব্দের অর্থ কি, এটা কিভাবে উৎপত্তি হলো এবং এর ইতিহাস কি, আমরা সেই সম্পর্কে আলোচনা করে আসি। এখন বলতে পারো ভাই এখানে কি প্রশ্ন আসবে? টু বি অনেস্ট, এখান থেকে না সৃজনশীল প্রশ্ন খুব একটা আসে না, বা আমার চোখে আজ পর্যন্ত কখনো কোথাও পড়েনি যে অর্থ ইতিহাস থেকে সৃজনশীল আসছে। হ্যাঁ, ক বা ক্ষয়ে আসতে পারে বিভিন্ন জায়গায়, কতে অনেক সময় আসে, খতে কিছু কিছু ক্ষেত্রে আসে, বাট গ এবং ঘ এখানে খুব একটা আসে না। কোথায় আসে? কতে আসতে পারে ব্যাংকের অর্থ কি, ব্যাংক শব্দের উৎপত্তি কিভাবে লেখো, এবং খতও আসতে পারে ব্যাংকের ইতিহাস সম্পর্কে হালকা লেখো আসতে পারে, বা বিভিন্ন ব্যাংক ইতিহাসের বিভিন্ন সভ্যতার যে অবদান আছে তাদের সম্পর্কে লেখো আসতে পারে। মূলত আসে হচ্ছিল এমসিকিউ, অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। মূলত এখানে কিছু সন সম্পর্কে বলা হয়েছে, কিছু ডেট বলা হয়েছে, এগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে। অ্যান্ড অলসো অ্যাজ এ স্টুডেন্ট ফ্রম বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে ব্যাংকটা আসলে কীভাবে এসেছে, এর ইতিহাসটি কী বা এর অর্থ কী, কীভাবে এসেছে। একটা যদি নর্মাল মানুষকে বলো তো ব্যাংক কীভাবে এসেছে, খুব একটা বলতে পারবে না, বাট তোমরা কিন্তু বলতে পারো আচ্ছা এই প্রেক্ষিতে কালের বিবর্তনে ব্যাংকের উদ্যোগ হয়েছে এবং এর উন্নতি হয়েছে বিভিন্ন, বা ব্যাংকিং ব্যবস্থা উন্নত হয়েছে। এইভাবে কিন্তু যেন আমরা বলতে পারি, এজন্যই আমাদের এই অধ্যায়টি পড়া বা এই টপিকটি পড়া। তো বন্ধুরা চলো আমরা আমাদের মেইন পড়াতে চলে যাই। ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি। দেখো, ব্যাংক শব্দটি ইংরেজি শব্দ, এটা আমরা সবাই জানি, কিন্তু অ্যাকচুয়ালি কি এই শব্দটা ইংলিশে উৎপন্ন হয়েছে, বাকি এটাকে এখানেই থেকে এসেছে নাকি অন্য কোনো শব্দ ছিল? দেখো, প্রাচীনে ল্যাটিন ব্যাংক, ব্যাংকা, ব্যাংকাস ইত্যাদি শব্দের আধুনিক রূপই হলো আজকের ব্যাংক। অর্থাৎ ল্যাটিনে আগে ব্যাংকে, ব্যাংকা, ব্যাংকাস নামে ইত্যাদি ভাবে এই প্রতিষ্ঠানকে সম্বোধন করার একটা ইতিহাস পাওয়া যায়। মধ্যযুগে ইটালীয় সমৃদ্ধ ইহুদি ব্যবসায়ীরা লম্বা টুল বা বেঞ্চে বসে অর্থের ব্যবসায় চালাতো। অর্থাৎ মধ্যযুগে ইটালির সমৃদ্ধ ইহুদি ব্যবসায়ীরা, এই লাইনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেই মূলত এমসিকিউ গুলো আসে। এরকম মাঝে মাঝে প্রশ্ন আসে ব্যাংক কেমন শব্দ, বা চলে আসতে পারে ব্যাংকে কেমন কোন ধরনের শব্দ, বা ব্যাংকা কোন শব্দ, উত্তর হবে ল্যাটিন, ব্যাংক কি শব্দ ইংরেজি। তো এইটা ইম্পর্টেন্ট যে মধ্যযুগে ইটালির সমৃদ্ধ ইহুদি ব্যবসায়ীরা লম্বা টুলে বা বেঞ্চে বসে অর্থের ব্যবসা করত। এরূপ টুল বা বেঞ্চকে অঞ্চলভেদে ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস, ব্যাংক, ব্যাংক ইত্যাদি নামে অভিহিত করা হতো। ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হলো ক্ষেতের আইল, নদী, জলাশয়ের তীর, পুল, কিনারা, লম্বা বেঞ্চ, কোনো বস্তুর স্তূপ, ধান ভান্ডার ইত্যাদি। আচ্ছা, এই যে জিনিসগুলো আছে না, দেখবা অনেক বইয়ে এর থেকে আরো অনেকগুলো নাম এক্সট্রা আছে। এখন অনেক বই আবার দেখা যাবে মাত্র 2-3টা আছে। তো তোমরা একটু একাধিক বই ঘাটবা, যেগুলো একটু বেশি ফেমাস বা বেশি চলে, সেই সব বই ঘেটে দেখবা যে আসলে কি কি দেওয়া হয়। যেরকম সবচেয়ে বেশি বই যেরকম চলে এখনো বাংলাদেশে খালেকুজ্জামান স্যারের, যদিও স্যার অনেকদিন আগে টিচার থেকে বা শিক্ষকতা থেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছে, প্রায় আরো 5-7 বছর হয়ে গিয়েছে, বাট তবুও তার বই এখনো সবচেয়ে বেশি চলে বাজারে। এরকম তার বই আছে, তাছাড়া আরো একাধিক বই আছে বাজারে খুবই ফেমাস, সেসব বই দেখবা যে কি কি বলা আছে। অ্যান্ড এই যখন প্রশ্নটা এসেছে ব্যাংক শব্দের আবিধানিক অর্থকে, আমি যখন কলেজে পড়তাম এটার একাধিকবার উত্তর করেছি। এটা মূলত আসে না এই যে বহু নির্বাচনী প্রশ্নে 1, 2, 3, এবার ক থাকে 1 খ, 1 ও 2 গ, 1 ও 3 ঘ, 1 ও 2 ও 3, এরকম দিয়ে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তো এর আবিধানিক অর্থ কি যেগুলো আছে, যে নদী, জলাশয়ের তীর, পুল, কিনারা, লম্বা বেঞ্চ, কোনো বস্তুর স্তূপ, ধান ভান্ডার ইত্যাদি, এগুলো একটু ভালো মতো মাথায় রাখবা তোমরা। সো
সো যদি আমরা দেখি কি মূলত একটা বই মানে এই জিনিসটা অনেক বইতে কমন পাওয়া যায়, তাই আমি দিয়েছি অনেক বইতে আছে অনেক বইতে নাই। প্রথমে ব্যাংকে থেকে জার্মান শব্দ থেকে ইতালীয় শব্দ আসলো ব্যাঙ্গো, এবং ব্যাঙ্কো থেকে ইংরেজি শব্দ ব্যাংক এসেছে। এটা অ্যাকচুয়ালি কিছু কিছু বইয়ে আছে, কিছু কিছু বইয়ে নেই। আমি একাধিক বইতে পাওয়ার জন্য এই জিনিসটা নিয়ে এসেছি এখানে, যে মূলত এর ট্রানজিশন হয়েছে প্রথমে জার্মান শব্দ ব্যাংকে থেকে ইতালীয় শব্দ ব্যাঙ্কো, দেন ইতালীয় শব্দ ব্যাঙ্কো থেকে ইংরেজি শব্দ ব্যাংকে। এইবার আমরা হালকা ইতিহাস সম্পর্কে বলবো, অ্যাকচুয়ালি কিভাবে এই ব্যাংকের উৎপত্তি হলো বা ব্যাংক বিষয়টি কেন আসলো। আমরা জানি কোনো বিষয় কিছু না কিছু অবশ্যই মানুষের প্রয়োজন বোধ থেকেই কিন্তু সৃষ্টি হয়, কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হয়ে যায় না, মানুষের প্রয়োজন ছিল তাই সেটাকে সৃষ্টি করা হয়েছে। আর ব্যাংক হলো বর্তমানে পৃথিবীর যে কোনো দেশের ইকোনমির জন্য একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। তো নিশ্চয়ই এইটার এমন কোনো প্রয়োজন ছিল যেই প্রয়োজন থেকেই কিন্তু এই ব্যাংক বিষয়টির উৎপত্তি হয়েছে, ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়েছে। আমরা এখন সেটা সংক্ষেপে জানার ট্রাই করব। তোমরা কিন্তু অবশ্যই বই পাবা। আচ্ছা, একটা কথা বলে নেই, তোমরা কিন্তু কখনোই জাস্ট এই যে ভাই আপনার ক্লাস করলাম এটাই পড়ে নিব হবে না। অবশ্যই তোমাদের প্রপারলি বই ভালো মতন পড়তে হবে। যদি মাথায় রাখবা, যদি টিচারদের পড়াতেই একটা স্টুডেন্ট ভালো করতো তাহলে কিন্তু বাংলাদেশের সবচেয়ে ধনী পরিবারের ছেলেরা সবচেয়ে ভালো রেজাল্ট করতো, কারণ কি তারা সবচেয়ে ভালো টিচারের কাছে পড়তে পারতো। কিন্তু দেখা যায় যখন তুমি বড় কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যাবা, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি গেলে দেখবা সকল পর্যায়ের সকল স্তরের মানুষ আসতেছে। কারণ কি? কারণ ছিল তারা বইটা পড়েছে, তাদের বেসিক ক্লিয়ার। এমন না তিনি ভালো টিচারের কাছে পড়তো তাই ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, ভালো টিচার অবশ্যই খুব সুন্দর করে পড়া, কিন্তু ইট ডাজন্ট মিন দ্যাট তুমি একটা ভালো টিচারের কাছে পড়ছো বা কোনো টিচারের কাছে পড়ছো বা স্কুল বা কলেজ বাদে অন্য কোথাও পড়ছো বলে তুমি রেজাল্ট ভালো করবা। তোমার রেজাল্ট ভালো করবে তখনই যখন তুমি নিজে পড়বা। তো অবশ্যই তোমার স্কুলের টিচার সবচেয়ে ভালো মতো তোমাকে গাইড দিবে। এর বাইরে তোমার কোচিং স্যার থাকতে পারে, তোমার বাসার স্যার থাকতে পারে, প্লাস তুমি তো আমার ভিডিও দেখছোই। সো সব মিলিয়ে করার পরে তোমার অবশ্যই নিজের বইটা পড়তে হবে। বাকি তোমার কলেজ, তোমার বাসার টিচার বা কোচিং বা এই যে রেকর্ডেড ক্লাস সব মিলাই তোমার ম্যাক্সিমাম 30% কভার করবে বা 40%। আর বাকি যেই 70% আছে এই 70% সম্পূর্ণ তোমার নিজের দিতে হবে, তোমার নিজের পড়তে হবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না। তো অবশ্যই তোমরা ক্লাস দেখার পরে তোমরা নিজের বইটা পড়বা, আদারওয়াইজ কখনোই হবে না। আচ্ছা, তো আমরা ইতিহাসে আসি একটু। দেখো, তো বলছিলাম কোনো কিছুই কিন্তু এমনি এমনি হয়নি, কোনো প্রয়োজন থেকে বা কোনো প্রয়োজন বোধ থেকেই সৃষ্টি হয়েছে। সেম গোস ফর ব্যাংক। দেখো, সামাজিক বিবর্তনের ধারায় প্রথমে মুদ্রা ও পরে ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে। প্রথমে মুদ্রা ব্যাংকের অনেক আগে এসেছে। আগে কি হতো আমরা পড়েছি, আগে কিন্তু বার্টার সিস্টেম ছিল, বিনিময় প্রথা। ভাই, আমি তোমাকে 1 কেজি মাংস দিলাম, তুমি আমাকে 5 কেজি চাল দাও, বা আমি তোমাকে ধান দিচ্ছি 1 কেজি, তুমি আমাকে অ্যালভানিক শাক দাও। এইভাবে কিন্তু বার্টার সিস্টেম ছিল, কিন্তু এইটা অ্যাকচুয়ালি কার্যকর ছিল না। কজ তোমার কাছে একটা গরু আছে, তুমি এখন গরু দিয়ে চাল নিবা, তো তুমি কি সম্পূর্ণ গরু দিয়ে সম্পূর্ণ চাল নিবা? এটা কিন্তু সম্ভব না। তুমি কয়শো বস্তা চাল লাগবা বা কয় বস্তা চাল লাগবা, হয়তোবা তোমার মোট 20 কেজি চাল লাগবে। তুমি 20 কেজি চাল দিয়ে এখন তোমার গরুর হয়তোবা তুমি 2 কেজি মাংস দিবা। গরুর পাখি কাটা যায়? কাটা যায় না। সো এই যে বার্টার সিস্টেম একটা অসুবিধা, এর থেকে মানুষের মধ্যে আসলো আচ্ছা এমন একটা কিছু রাখি যেখান থেকে আমরা যেটাকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করবো। এরপরে আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে অনেক আগে ইতিহাস পড়েছি যে প্রথমে ঝিনুক, শামুক, কড়ি ছিল, পরে একসময় স্বর্ণ ছিল, রূপা ছিল, আস্তে আস্তে মুদ্রার প্রচলন হয়। তো আমরা এখন মুদ্রার ইতিহাসে যাবো না। তো প্রথমে মুদ্রা আসলো, এইবার এই মুদ্রা থেকে কিন্তু আলটিমেটলি ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে। কারণ কি? প্রথমে মানুষ দেখে আমার কাছে টাকা আছে, বুঝলাম, আমার মুদ্রা চলে এসছে, কিন্তু এই মুদ্রা কোথাও জমা রাখার একটা রাখা উচিত বা একটা ব্যবস্থা থাকা উচিত। নিজের কাছে এত পরিমাণ মুদ্রা রাখা যাবে না। প্রথম যখন মুদ্রা এসেছে তখন যেরকম আজকের মতো কাগজ ছিল না, যে কাগজের নোটে 1000 টাকা বা কাগজের নোটে $100 ছিল না, তখন কিন্তু কড়ি বা ওই যে ধাতব মুদ্রা ছিল, অনেক ভারী, নিজের কাছে রাখা একটা ঝামেলা। সো একটা সেফ হাউসে রাখার ব্যবস্থা করতে হতো। এই সিস্টেমে প্রথমে আসলো ব্যাংক। আচ্ছা, আমরা একটা জায়গা করি যেখানে মানুষ তাদের প্রয়োজন মতো অর্থ জমা রাখবে এবং এখানে যেসব মানুষ থাকে তারা এটার হিসাব করে রাখবে। আচ্ছা, অমুক ব্যক্তি আমাকে এত টাকা দিল, তমুক ব্যক্তি আমাকে এত টাকা দিয়ে গেল। এটা হলো। এরপরে দেখলো সমাজে কিন্তু বৈষম্য সৃষ্টি হলো। বৈষম্য বলতে সব জায়গায় ধনী গরিব থাকবে বিভিন্ন কারণে, অনেকের অর্থ থাকবে, অনেকের কম থাকবে। তখন আসলো ঋণের ব্যাপারটা। খালি জমা রাখতে হচ্ছে না ভাই, অনেকে ঋণ প্রয়োজন, ঠিক আছে, এখান থেকে আমরা ঋণও প্রদান করি। এইভাবে মূলত ধীরে ধীরে
ব্যাংকিং ব্যবসা বা ব্যাংকিং ব্যবস্থার গোড়াপত্তন হয়। এরপরে আস্তে আস্তে আসে আচ্ছা এটাকে তো আমরা উন্নত করতে পারি, খালি এরকম কেন, আমরা অন্য সার্ভিস দেওয়া শুরু করি। এইভাবে করে হয়তো বা বিনিময় পত্র, চেক, বিল সহ অনেক কিছু আসলো, আস্তে আস্তে ইলেকট্রনিক পদ্ধতি আসলো। বর্তমানে যদি আমরা ব্যাংকিং ব্যবস্থা দেখবা কত মানে ইভলভ হবে, কি অবস্থা, এখন একদম বিশাল একদম এলাহি অবস্থা। ব্যাংকে আমরা এখন মোবাইলে বসে আমাদের সব কাজ করছি, আমরা টাকা ট্রান্সফার করছি। বর্তমানে মোবাইল ব্যাংকিং বিকাশের মতো জিনিসপত্র চলে এসেছে, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠিয়ে দিচ্ছি, একদম সেকেন্ডে কিচ্ছু করা লাগছে না। তো এই হচ্ছিল মূলত কিভাবে মুদ্রা সৃষ্টি, এটা আমাদের এবার একটু হালকা পাতলা দেখি। মানুষের অর্থের নিরাপত্তা বিধান এবং অন্য দলের ঋণের আবশ্যকতা। দেখো যেটা মাত্র বললাম, প্রথমে অর্থ জমা, পরে ঋণ। এই আবশ্যকতা, এই দুইটার বিপরীত ধর্ম প্রয়োজন পূরণের চেষ্টা থেকে কিন্তু ব্যাংকের আবির্ভাব। প্রথমে কি করতে হয়, অর্থের নিরাপত্তা হবে, অর্থ জমা রাখতে লাগবে। এরপরে অন্য দলের ঋণের আবশ্যকতা, আমার টাকা লাগবে। এটা থেকে মূলত ব্যাংকিং ব্যবস্থা হয়। প্রথমে মুদ্রা প্রচলন। দেখো বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য বিভিন্ন সমাজে বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার প্রচলন ঘটে এবং মুদ্রার প্রচলনের পর ব্যাংক ব্যবসার সূত্রপাত হয়। মুদ্রা যেমন জন্ম দিয়েছে ব্যাংকের, তেমনি ব্যাংক আবার মুদ্রাকে করেছে গতিশীল ও অর্থবহ। এইটা মাঝে মধ্যেই আমাদের খ নাম্বারে চলে আসতে পারে। এইটা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করা, অথবা ক্লাসে আরিফ স্যার তার স্টুডেন্টকে পড়াচ্ছে, তখন তিনি ব্যাংক পড়াতে গিয়ে এইটা বললো যে মুদ্রা যেমন জন্ম দিয়েছে ব্যাংকের, তেমনি ব্যাংক আবার মুদ্রাকে করেছে অর্থবহ ও গতিশীল। গ নম্বরে চলে আসতো আরিফ স্যারের উক্তিটি ব্যাখ্যা করো। দেখো কি করবা তোমরা, মুদ্রার আগে কিন্তু ব্যাংক ছিল। যখন মুদ্রা আবিষ্কার হলো বা মুদ্রার প্রথা চালু হলো, তখনই কিন্তু এই মুদ্রার নিরাপত্তা এবং অন্য দলের ঋণের প্রয়োজন, এইটার প্রয়োজন থেকে কিন্তু আলটিমেটলি প্রথমে মুদ্রা জন্ম দিল ব্যাংকে। কিন্তু এরপরে ব্যাংক কিন্তু খালি এই দুটা কাজ করে নেই, ব্যাংক এই মুদ্রাকে আরো বিভিন্নভাবে ডেভেলপ করা ট্রাই করেছে। আচ্ছা আমরা মুদ্রার কাছে চেক নিয়ে আসি, এটিএম কার্ড নিয়ে আসি, এটা করি সেটা করি। সো এইভাবে ব্যাংক কিন্তু মুদ্রাকে করেছে গতিশীল এবং অর্থবহ। ব্যাংক চেঞ্জ করেছে, ঠিক আছে, ধাতব মুদ্রা না, আমরা কাগজের নোট নিয়ে আসবো, এটা ইজিলি বহন করা যায়, আমরা ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ ট্রান্সফার করার সিস্টেম করবো। এভাবে আস্তে আস্তে শত শত বছর ধরে কিন্তু এই পরিবর্তনটি এসেছে। ঋণের ব্যবসা ও ব্যাংক। তো প্রথমে দেখলাম এখন হচ্ছিল যেটা হয়েছে, প্রথমে তো অর্থ নিরাপত্তা ছিল। তো অর্থ প্রচলনের পর সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের ঋণের প্রয়োজন দেখা দেয়। কালক্রমে সুদে বা লাভে ঋণ দানের প্রচলনে বা ব্যবসা শুরু হয়। পরবর্তীতে ঋণদাতাদেরকে অনেকে তাদের ঋণদান সামর্থ্য বৃদ্ধি করার জন্য বিত্তশালীদের কাছ থেকে স্বল্প সুদে ঋণ গ্রহণ শুরু করে। এভাবে এক পর্যায়ে ব্যাংক ব্যবস্থা প্রচলন করে। তো প্রথমে তো অর্থ নিরাপত্তা, এরপরে মনে হচ্ছে না এখন ঋণের একটা ব্যাপার চলে এসেছে, মানুষ টাকার প্রয়োজন, তাকে সুদে রেখে টাকা দিব, তাকে আমরা হয়তো বা 100টা করে দিব, তারা এর এগেন্সে আমাদেরকে 102টা করে ফেরত দিবে বা ধাতব মুদ্রা ফেরত দিবে। এইভাবে আস্তে আস্তে শুরু হয় করে করে কিন্তু ব্যাংকিং একটা ভালো একটা পর্যায়ে চলে আসে। এরপর কি সভ্যতার ক্রমবিকাশ। আমরা বলবো একাধিক সভ্যতা রয়েছে আমাদের, বিভিন্ন সুন্দর করে ব্যাখ্যা করা আছে। ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, চীনা সভ্যতা, এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ব্যাংক ব্যবসাকে আরো উন্নত করেছে। ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও ব্যাংক। মধ্যযুগে ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নয়ন ঘটে। এটা কবে হয়? মধ্যযুগে। এ সময় ব্যাংক গ্রাম, প্রত্যয়পত্র ইত্যাদি দলিলের আবির্ভাব ঘটে। এই সময় ব্যবসায়ী সম্প্রদায় প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য ব্যাংকসমূহ হলো ব্যাংক অফ সান জর্জিও, রিগস ব্যাংক অফ সুইডেন, হিন্দুস্তানি ব্যাংক, এরকম বিভিন্ন ব্যাংক কিন্তু মধ্যযুগে প্রতিষ্ঠা হয়েছিল। এবং রাষ্ট্র সংহতি ও ব্যাংক। দেখো রাষ্ট্রের প্রয়োজনে মুদ্রা প্রচলন, রাজস্ব সংগ্রহ এবং ব্যয় নির্বাহ, রাষ্ট্রীয় অর্থ সংরক্ষণ, হিসাবপত্রাদি রক্ষণাবেক্ষণ ইত্যাদির প্রয়োজনে ইউরোপের কতিপয় দেশের সরকার ব্যাংক প্রতিষ্ঠা এগিয়ে আসে। এক পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠা হয়। পরে সরকার দেখলো আচ্ছা আমাদেরও তো অনেক আর্থিক কাজ কারবার আছে, কেননা আমরা ভিন্ন ধর্মী একটা ব্যাংক বসে যারা শুধুমাত্র আমাদের কাজ করবে। এইভাবে করেই কিন্তু আলটিমেটলি পরে কেন্দ্রীয় ব্যাংকের আবির্ভাব হবে। তোমরা কিন্তু সেকেন্ড অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক নিয়ে অনেক কিছু পড়বা। যেরকম দেখো বিভিন্ন ব্যাংক আছে, ব্যাংক অফ ভেনিস, ব্যাংক অফ বার্সেলোনা, ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ ফ্রান্স, এরকম কিন্তু একাধিক কেন্দ্রীয় ব্যাংকের কথা আমরা পড়তে পারি। এবং লাস্টে হচ্ছিল আধুনিক যুগে ব্যাংক। শিল্প বিপ্লবের পর অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ব্যাপক সম্প্রসারণ ঘটে। সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকতর হয়। পৃথিবীর ছোট বড় সকল দেশে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর পাশাপাশি আধুনিক যুগে ব্যাংক ব্যবসার আরো কিছু উন্নয়ন ঘটে, তা হলো শাখা ব্যাংক ব্যবস্থা, শাখা তৈরি হয়। বিভিন্ন বিশেষায়িত ব্যাংক পার্টিকুলার সিঙ্গেল সেক্টর নিয়ে কাজ করে।
কম্পিউটার যুক্ত ও ডাটাবেস ব্যবহার করে ব্যাপক উন্নয়ন। আগে মানুষ কাগজে লিখতো, বাট এখন ব্যাংকিং গেলে দেখবে কোনো কিছু কাগজে না, সবকিছু কিন্তু ইলেকট্রনিক ওয়েতে হচ্ছে। স্যাটেলাইট প্রযুক্তি নির্ভর আন্তঃব্যাংকিং নেটওয়ার্ক প্রতিষ্ঠা। এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের ইজি লেনদেন হচ্ছে। আমরা কিন্তু এখন মোবাইল ব্যাংকের যে অ্যাপে ঢুকলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে পারি। মানুষবিহীন প্রযুক্তি নির্ভর লেনদেন প্রসার। এটিএম বুথ দেখলেই বুঝতে পারি যে কোনো মানুষ নেই, ভাই যাচ্ছি টাকা তুলে আনতেছে। এখন আবার নতুন নতুন বুথে দেখা যাচ্ছে যে এটিএম বুথে গিয়ে টাকা দিলে সেই টাকা মেশিনের ভিতরে নিয়ে তোমার এখন টাকা জমা দিয়ে দেয়। কোনো মানুষের কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা মেশিন আছে, একটা মানুষের সকল কাজ করে দিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল মূলত ব্যাংকের ইতিহাস। এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, ক বা ক্ষয় আসতে পারে, এবং ক্ষেত্র বিশেষে গয় প্রশ্ন চলে আসতে, গ নাম্বারে চলে আসতে পারে। আসতে কিন্তু আমাদের উত্তর করা ছাড়া কোনো ওয়ে নেই, তো একটু ভালো মতো করবো। বন্ধুরা, এই ক্লাসে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা তোমাদের সাথে ব্যাংক কি সেটা নিয়ে আলোচনা করবো। সবাইকে আসসালামু আলাইকুম।